নমস্কার, আমি রূপসী হালদার। আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 47। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুই পাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনের পথ ছেড়ে আয়না চলে। তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছি তোকে ছাড়া নাড়ে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ আবির নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমন্বয়ে গান তুলল। অনেকটা পথ দুই ভাই এরপর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে এসেছে। বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরা বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে এসেছে বাইরে। তানভীরকে দেখে মেঘ আহ্লাদে কণ্ঠে ডাকলো, ভাইয়া। আসছে ঢং করতে, 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে ফেললো। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সাথে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে তানভীর, সেগুলো সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখলো আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতে মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশ হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ আকস্মাৎ পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখ মুখে লেপ্টে আছে। অষ্টাদশীর নিষ্পলক চেয়ে থাকে অনেকক্ষণ পলক আবিরের দিকেই। আবিরের পরিচ্ছন্ন চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নীরের কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতে নিশ্চুপ দাঁড়িয়েছে। এই কয়েকদিনে এলোপাথারি চলাচলে আবিরের কাদম্বিনী চেহারা লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখে বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রিয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলেই মামারা, খালামণি, নানু, নানা আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কদিনে খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর 2 মামি নাস্তা নিয়ে এসেছে। আবির তানভীরের পছন্দ মতো পিঠা আর অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছে, উনি ব্যাগ গোছাতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 2 থেকে 3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবাই নানুর বাড়িতে অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে আছে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটোবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরের উদ্দেশ্যে 2 মামি মিলে এলাহি আয়োজন করেছে। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলায় আবির মেঘে নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারের যেন কোনোরকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকি মেঘই করেছে। আবির পছন্দ তালিকা যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে, সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও করেছে। স্যালাড থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সবই করেছে সে। ওরা আসতেই দেখা হয় মেঘ লুকিয়ে পড়েছে, একবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরা খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি? আবিরকে বেশি খেয়ে ফেলো না আবার। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু কোটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশাল আমার বোন নিজের হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনকে দেখলেও তো পারো। আবির গলা কাকিরি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত অন্য কারো দিকেই তাকাবো না। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খান সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘের সঙ্গে কিছুটা দূর এগিয়ে এসেছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সাহসে জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বুকে বলেছিল মনে নেই আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই।
মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালাতে কি হবে? তানভীর আকাশের মানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে ভাবতো, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আমার সঙ্গে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবুও আমি তোমার সঙ্গেই যাবো। আমি শক্ত কণ্ঠে বলল, বনু বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নেই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বুই মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি দিচ্ছি তোকে, কিছু হবে না তোর। মেয়েকে আগে ফুসতে ফুসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমার বাড়ির জায়গায় দেবে না বইন। তুই কি চাস এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেয়েকে আগে কটমট করতে করতে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, নিয়ে যাও আম্মুকে, আমি বাসায় গিয়ে আব্বুকে বিচার দেবো। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসাতে বলল। হালিমা খান উঠতে তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোথাও কথাই বলেনি। ওরা দুজনে কিছুতেই যেতে বাইক স্টার্ট দিল আবির। কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। আবির লুকিং গ্লাসে তাকে প্রেয়সী রাগান্বিত মুখ্য বিবরণ দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমে না, এটা আবির বেশ বুঝতে পেরেছে। মেঘের ছোট থেকে এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো ওপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না, কথাও বলে না, রাগে কটমট করতে করতে বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনও আগে স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে এসেছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোরাজুরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনও রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো ওপর কোনো রাগ নেই, তা তো চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতে আমি মুচকে হাসলো, কিন্তু মেঘের চাহনি অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমার বাসায় পৌঁছে দিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাসা বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙ্গুলে মেঘের থুতনি উছালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিহরিত হয়ে ওঠে। সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, তাকা। মেঘ নিভু নিভু চোখে তাকাতে আবির গভীর নেত্রের দৃষ্টি নিবদ্ধ হলো। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রু কুঁচকে আসে, সেই সঙ্গে একজোড়া চোখ মেঘকে কী যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাধ্যে ছোট অষ্টাদশী নেই, তবে এই দৃষ্টির গভীরতা প্রখর তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায় খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়ে নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক পড়ছে না কারো। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ। দিনকে দিন আমি মানুষটি বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থাও এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেই দিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি সম্ভব হয় আমার ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্তস্বরে হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবিরের ভাইয়ের স্পর্শ, শীতল কণ্ঠে কথাগুলো অষ্টাদশী হৃদয়ে 7 দিন যাবৎ জলজল করা তীব্র অনলকে মুহূর্তে নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটি কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট সেটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ আর মেঘের উপর ছাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের তুতিতে রাখা নিজের আঙ্গুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু।
মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞাসা করবে, আবার মনে হলো আবির ভাই যদি কিছু বলার পাত্র না হয়। নিজের জিজ্ঞাসা করলেও আশানুর উপর উত্তর পাবে না, তাই অষ্টাদশীর মনের গহীনে উদ্ধৃত প্রশ্নগুলোকে সেখানে চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর আবির নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশী রাত থাকতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির এসেছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট নিয়ে পড়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসেছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলো না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মামিদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলো যত্ন নেওয়া, ভার্সিটির ক্লাস, বন্ধুদের সাথে গল্প সবই নিয়ে ব্যস্ত আছে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করেছে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করছেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথা তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে মাঝে আবির আসলে মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথা মেঘের সর্বক্ষণ মাথায় ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘের সঙ্গে তামিম আর মিরাজের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনো দিন উল্টোপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিরাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছু বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কী ভাববে, এসব ভেবে আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখ বিবরণ আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পাচ্ছে না। সর্বক্ষণ মেঘে দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। 1-2 বার কাজ 3 বার করতে হয়। একটি কাজকে 3 বার করতে হয় তার। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবে। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। হালিমা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় এসেছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি থেকে নামতে নামতে মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে বলল, গেলেই বুঝবি। আবির বসা থেকে উঠে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে। আবির ভাই ছাদে যেতে বলেছেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আড়ি, তার কথায় ছাদে যাবার কোনো মানেই হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10 থেকে 15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদের দরজায় একটি চিরকুট লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতে আশ্চর্য মনে গেল। দৃষ্টির সীমান্ত চিরে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্ট। এরই মতো অসংখ্য বাক্যের চিরকুট সম্পূর্ণ ছাদ জুড়ে। ছাদের গাছের ডাল পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটের লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তে অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনার মানুষটা অত্যধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেওয়ার পটু, তেমনি নিখুঁত দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেরও সমতা রেখে। মেঘ মুচকে এসে বলল, তবে আপনার চুরিও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়কে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে নিজের রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝাতে যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর বড় মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথা ব্যথা অনুভব হচ্ছে।
তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই, তার মানে মেঘ ছাদে এসেছিল আর চিরকুটগুলো নিয়ে গেছে। আবির তার কান্দবিনী রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবে আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে, মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছে সে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টদেশে আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এ বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না, সামান্য উইশটুকুও কেউ করে না। তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেছেন। এই জন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসে এসেছে, ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেল শব্দ পেতেই আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞাসা করলেন, এখানে মাহাদিবা খান মেঘ নামে কেউ আছেন? মেঘ খাবার দাবার বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? ওনার নামে একটা পার্সেল আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তড়ি করে খাবার শেষ করে হাত ধুয়ে দৌড় আসে আছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহাদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাছে আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, পার্সেল কে পাঠিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই হোক না কেন, যেই দিক না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বললে পার্সেল দেব না। আজব তো, আমি জানি না কে পাঠিয়েছে। তাহলে পার্সেল দেখারও দরকার নেই বলে আবির পার্সেলটা নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে, মনে মনে বিড়বিড় করে বলছে, নিজের সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলেও নিতে দেবে না। এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুটে ফেলে দিয়েছে। আবিরের মাথা ঘুরপাক খাচ্ছে, হয়তো মিরহাজ কি পাঠিয়েছে। মেঘ কী করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিরহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠায়নি। কি না জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিরহাজকে জিজ্ঞাসা করায় মিরহাজ বলেছে, তাদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠিয়েছে, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজে চিন্তা পড়ে গেছে। তবে কে দিয়েছে পার্সেল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘ ওর সঙ্গে সঙ্গে হাসলো। সবার মধ্যে তার এই ভাই তার জন্মদিন মনে রাখে, ঘুরতে যাওয়ার জন্য বলেছে, সে অনেক। মেঘ ঝটফট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ড্রেসিং রুমে বসেছিল, ড্রেসিং না, তো ড্রয়িং রুমে বসেছিল। হালিমা খান বললেন, মেঘকে নিয়ে বের হচ্ছিস? মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না। হতেও পারে, তার জন্য গাড়ি নিয়ে যাব। মেঘ বাইকের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটলো। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজে বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যায় ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্টে বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর হাসি মুখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আলাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কিছু ভাবার বা বলার আগে আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরলো। চোখ বন্ধর সাথে সাথে মেঘ হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরেছে। হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে উত্তর দিল, থ্যাংক ইউ বেবি। এবার মিরহাজ, তামিম, মিষ্টিরা সসম্মানে এক একজন বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। সবাই অবাক। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করেছে, তা আবার এত জাঁকজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিল। মেঘ সেসব গিফট নিয়ে টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু হেসে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2 থেকে 3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথ শিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোড়া করে মেঘকে উইশ করলো। মেঘ নিজের চোখকে
কোনো মতে বিশ্বাস করাতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মাৎ ফুফিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতেই পারেনি। ফুফি, আইরিনরা সবাই এসেছে। মেঘ ফুফিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞাসা করলো, এত আয়োজন তুমি করেছো? তানভীর বিপল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বোনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বোলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, উনি কোথায়? জানি না, উনি আসবে না, বোধ হয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার ওপর রেগে আছিস তাই। তাহলে এসব করেছে কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছে। মেঘ আশপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোনটা নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হাঁ করে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছেন। মিরাজ তামিম শুধু মুখ চাওয়াচাই করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনের সঙ্গে গল্প করছে, বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে, কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝোলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখে মেঘের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বন্যা, মিরাজ, তামিমও হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পি থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর শেষ হতে আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতে বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জলজল করছে ডায়মন্ডের আংটি, তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থতমতে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না। আমি আংটি পরলে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা কাকেরে দিয়ে টেবিলের উপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকালো। নিজের হাতের দিকে বিস্ময় চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সবাইকে আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিরাজ আর তামিম স্তব্ধ হয়ে আছে। দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতা তাদেরও নেই। মেঘের জন্মদিনে ছোটোখাটো সারপ্রাইজ দেবে এটা আগে থেকে ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সে চিন্তা মুহূর্তে বদলে গেছে। বাসার বসে সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরের দিকে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিরাজকে বলার জন্য, এবং অবশ্যই যেন তারা আসে। বন্যা তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুফিদেরকে আবির নিজেই জানিয়েছে। মিরাজ আর তামিমের নিজের অবস্থান বোঝানোর জন্য আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করেছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি এনেছে। সেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো সম্ভব না, পরে সেখানে কৌশল খাটাতে হয়। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।